আচ্ছা, সেমিস্টার 6 এর আজকে হচ্ছে ক্লাস নাম্বার 10। আজকে করাবো হচ্ছে দুটো অঙ্ক করাবো, প্রবলেম নাম্বার 9 আর 10। তো প্রথমে হচ্ছে প্রবলেম নাম্বার 9, এটা হচ্ছে সিইউবি কম অনার্স 2017 অঙ্ক। তো অঙ্কটা আমি একবার পড়ে দিচ্ছি। অ্যাজিউমিং 360 days in a year, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ফ্রম দ্য ফলোইং। বছরে 360 দিন ওয়ার্কিং ডে ধরে নিতে হবে, ধরে নিয়ে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। কি কি দেওয়া আছে? অ্যাভারেজ ইনভেন্টারি 1,80,000, ডেটার্স 1,20,000, ইনভেন্টারি টার্নওভার হচ্ছে 6 টাইমস, জিপি রেশিও 10%, ক্রেডিট সেলস টু টোটাল সেলস হচ্ছে 20%, মানে টোটাল সেলের 20% হচ্ছে ক্রেডিট সেল। তো এবার প্রথমে দেখতে হবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়াল টু অ্যাভারেজ রিসিভেবলস ডিভাইডেড বাই নেট ক্রেডিট সেলস ইন্টু 360। ঠিক আছে, এটা যদি মাসে হতো তাহলে 12 মান্থস লিখতাম, এটা দিনে দেওয়া আছে, বছরে 360 দিন কাজ হয় বলেছে, এই জন্য ইন্টু 360। এবার অ্যাভারেজ রিসিভেবল মানে কি? রিসিভেবলের মধ্যে কি থাকে? সেটা হচ্ছে ট্রেড রিসিভেবল, মানে ডেটার্স আর বিলস রিসিভেবল, এই দুটো থাকে। তো অঙ্কটার মধ্যে তো বিলস রিসিভেবল নেই, তাহলে আছে শুধু ডেটার্স। তার মানে অ্যাভারেজ রিসিভেবলটা মানে হচ্ছে অ্যাভারেজ ডেটার্স। এখন অ্যাভারেজ ডেটার্স মানে হচ্ছে ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইডেড বাই 2। এখন ওপেনিং ক্লোজিং কিছু দেওয়া নেই, শুধুই ডেটার্সটা দেওয়া আছে 1,20,000, এটাকেই আমরা অ্যাভারেজ ধরে নেব। তাহলে ডেটার্সটা দেওয়া আছে, বার করতে হবে নেট ক্রেডিট সেল। নেট ক্রেডিট সেলটা কি বলেছে? দ্য টোটাল সেলের 20%, তাহলে আমাকে টোটাল সেল বার করতে হবে। এবার টোটাল সেল বার করতে গেলে আমার কি চাই? দুটো জিনিস চাই, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর একটা হচ্ছে গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে যদি গ্রস প্রফিট যোগ করতে পারি তাহলে আমার টোটাল সেল বেরোবে, তার 20% হবে আমার ক্রেডিট সেল। তাহলে এবার আমি কোথা থেকে শুরু করব? তো অঙ্কটার মধ্যে যে অ্যাভারেজ ইনভেন্টারি দেওয়া আছে, আবার ইনভেন্টারি টার্নওভারও দেওয়া আছে, সুতরাং ওইটা দিয়েই আমি বার করতে পারবো কস্ট অফ গুডস সোল্ডটা। তাহলে অঙ্কটা শুরু হবে ওইটা দিয়ে। ইনভেন্টারি টার্নওভারের ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টারি। তা আমাকে ইনভেন্টারি টার্নওভার দেওয়া আছে 6 ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড থাক, অ্যাভারেজ ইনভেন্টারি আমার দেওয়া আছে 1,80,000। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে নেব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 10,80,000। এবার গ্রস প্রফিট রেশিও কত দেওয়া আছে? 10%। গ্রস প্রফিট রেশিওর ফর্মুলাটা কি? ইকুয়াল টু গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100, তাই তো? গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100। এটার বদলে আমি কি লিখতে পারি? গ্রস প্রফিট মানে কি? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বাই সেলস ইন্টু 100, এই তো লেখা যায়। দেখো, জিপি রেশিও মানে কি? জিপি বাই সেলস ইন্টু 100। সেলস মানে টোটাল সেলস। এবার জিপি জিপি কি করে বার করা যায়? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। তাহলে দেয়ারফর জিপি রেশিও দেওয়া আছে 10 ইকুয়াল টু সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড 10,80,000
ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। ঠিক আছে, তাহলে এবার দেখো, or 10 cells equal to 100 cells minus 10,80,000 ইন্টু 100। অসুবিধা নেই, তাই তো? সেলসটাকে 10 দিয়ে গুণ করলাম, 10 সেলস ইকুয়াল টু 100টা দুপাশে মাল্টিপ্লাই হবে, 100 ইন্টু সেলস, 100 সেলস মাইনাস 100 ইন্টু 10,80,000 দাঁড়ালো, অর 10,80,000 ইন্টু 100। এটা এখানে নেগেটিভ আছে, এ পাশে নিয়ে এলাম, পজিটিভ হলো, তাহলে 100 সেলস মাইনাস 10 সেলস, therefore সেলস ইকুয়াল টু 10,80,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। তাই তো? এটা মাইনাস করলে কি হবে? 90 সেলস, 90 সেলস ইকুয়াল টু এটা, তাহলে সেলস ইকুয়াল টু 10,80,000 ডিভাইডেড বাই 90 ইকুয়াল টু রুপিস 12 লাখ। দেখে নাও, এটা তো আরেকভাবেও করা যায়। দেখো, কস্ট অফ গুডস সোল্ড 10,80,000 প্লাস গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত বলেছে? 10% অন সেল, তো তাহলে কস্টের উপরে কত হবে? সেলের উপরে 10% হলে কস্টের উপরে কি হবে? 10/90। $1,20,000, তাহলে সেলস হচ্ছে 12 লাখ। এভাবেও করা যায়। এখানে আরেকটা জানি না। তাহলে ক্রেডিট সেল কত? 12 লাখের 20%, টোটাল সেলের 20% দেওয়া আছে, তাহলে 2,40,000। তাহলে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অ্যাভারেজ ডেটার্স divided by net credit sales into 360। অ্যাভারেজ ডেটার্স আছে 1,20,000, 2,40,000 into 360
180 days, 180 দিন দেখে নাও। এই জিপি রেশিও থেকে সেলটাকে এইভাবে বার করা যেতে পারে, মানে জিপির জায়গায় সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড বসিয়ে সলভ করা যেতে পারে, অথবা কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে ডাইরেক্ট জিপিটাকে অ্যাড করে দাও। সেলের উপরে যদি 10% হয়, 10 বাই, তাহলে সেল যদি 100 হয়, জিপি যদি 10 হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত? মানে সেল যদি 100 হয় মাইনাস জিপি যদি 10 হয়, তাহলে 90 হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের উপরে কত হবে? 10 বাই 90। এই জন্য 10 বাই 90 করা 1,20,000, 12 লাখ বেরোবে। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আমরা পরের অঙ্কে যাই। প্রবলেম 10, এটা হচ্ছে সিইউ বিকম অনার্স 1994। অঙ্কটা আমি একবার পড়ে নিই। আচ্ছা, ফ্রম দ্য ফলোইং রেশিওস অ্যান্ড ইনফরমেশন ফাইন্ড আউট সেলস ফর দ্য ইয়ার, ক্লোজিং ডেটার্স, ক্লোজিং ক্রেডিটার্স অ্যান্ড ক্লোজিং স্টক। চারটে জিনিস বার করতে দিয়েছে। একটা হচ্ছে সেলস সারা বছরে, ক্লোজিং ডেটার্স, ক্লোজিং ক্রেডিটার্স আর ক্লোজিং স্টক। কি কি দেওয়া আছে? ডেটার্স ভেলোসিটি। ডেটার্স ভেলোসিটি কথা মানে হচ্ছে গতিবেগ। এবার এটা টার্ন ওভারও হতে পারে, টার্ন ওভার হলে টাইমসে দেওয়া থাকবে, আর এটা দেওয়া আছে মান্থে, তাই তো? তার মানে এটা কি? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। ডেটার্স ভেলোসিটি যখন টাইমসে দেওয়া থাকবে তখন হচ্ছে ওটা ডেটার্স টার্ন ওভার, আর যদি ওটা সময়ে দেওয়া থাকে, দিন কিংবা মাস কিংবা সপ্তাহে থাকে, তাহলে ওটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আচ্ছা, ক্রেডিটার্স ভেলোসিটি এটা দেওয়া আছে 2 মাস, তার মানে এখানে ক্রেডিটার্স ভেলোসিটি যদি টাইমসে দেওয়া থাকে তাহলে এটা ক্রেডিটার্স টার্নওভার, আর যদি ডেজ কিংবা মান্থ কিংবা উইকে থাকে তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। আচ্ছা, স্টক ভেলোসিটি, স্টক ভেলোসিটি দেওয়া আছে 6 মান্থস। স্টক ভেলোসিটি যদি টাইমসে থাকে তাহলে এটা স্টক টার্নওভার, যদি মান্থে কিংবা ডেজে কিংবা উইকে থাকে তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড, অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড। আচ্ছা, গ্রস প্রফিট রেশিও 20%। গ্রস প্রফিট সারা বছর হয়েছে 5 লাখ। ক্লোজিং স্টক হয়েছে তোমার, বলেছে ওপেনিং স্টক থেকে 20,000 টাকা বেশি। বিলস রিসিভেবল এবং পেয়েবল বছরের শেষে বলেছে 60,000 আর 36,667 রেসপেক্টিভলি, ওরা বলে দিয়েছে। আচ্ছা, এবার এই অঙ্কটা থেকে আমি পরপর বার করব সেলস, তারপরে ক্লোজিং ডেটার্স, ক্লোজিং ক্রেডিটার্স আর ক্লোজিং স্টক।
এটা হচ্ছে জিপি রেশিওর ফর্মুলা। জিপি রেশিও বলা আছে 20%। জিপি অঙ্কে বলে দিয়েছে 5 লাখ। সেলস ইন্টু 100, therefore sales equal to by 20 বেরিয়ে গেল প্রথম পার্টটা, দেখে নাও। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি এটা পুরোটা assuming all sales made on credit। আমরা এই 25 লাখের যে পুরো সেলটা পুরোটাকেই আমরা ক্রেডিট সেল হিসেবে ধরে নিচ্ছি, কারণ আলাদা করে অঙ্কে কিছু বলে দেয় যে কত পার্সেন্ট ক্রেডিট সেল। আচ্ছা, এবার বি, ডেটাস ভেলোসিটি দেওয়া আছে 3 months। তাই তো আমি কি বলেছি, ডেটাস ভেলোসিটি যখন টাইমসে থাকবে ওটা ডেটাস টার্নওভার, যখন মান্থে থাকবে কি ডেজে থাকবে কি উইকে থাকবে ওটা হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাভারেজ রিসিভেবলস বাই নেট ক্রেডিট সেলস ইন্টু 12 ইকুয়াল টু 3। তাহলে অ্যাভারেজ রিসিভেবলস বাই 25 লাখ হচ্ছে এই সেলটা ইন্টু 12 ইকুয়াল টু 3। তাহলে অ্যাভারেজ রিসিভেবলস ইকুয়াল টু এই 12টা নিচে গেল 3-এর, আর 25 লাখটা উপরে গুণ হলো, তাহলে কত দাঁড়াচ্ছে রুপিস 6,25,000। দেখে নাও।
এবার অ্যাভারেজ রিসিভেবল মানে কি? অ্যাভারেজ ডেটার্স প্লাস অ্যাভারেজ বিআর। এবার ঘটনা হচ্ছে যে অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু ওপেনিং ডেটার্স কিংবা ওপেনিং বিলস রিসিভেবল এটা দেওয়া নেই। দেখো তাহলে আমাকে কি ধরতে হবে? আমাকে ধরে নিতে হবে যে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স দুটোই একই, দুটোকে আমাকে একই ধরে নিতে হবে। কারণ এখানে আলাদা করে অঙ্কটার মধ্যে ওপেনিং ক্লোজিং কোনোটাই কিছু করে দেওয়া নেই। যে কোনো একটা দেওয়া থাকলে তো আরেকটাকে আমি বার করে নিতে পারি, কিন্তু তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স ডেটার্সের হোক আর বিআরের হোক দুটোই সেম। ঠিক আছে? তাহলে এবার কথা হচ্ছে অ্যাভারেজ রিসিভেবলটা 6,25,000 আছে। এবার অ্যাভারেজ ডেটার্সটা আমি জানি না। এবার অ্যাভারেজ বিআর যেটা, সেটা ক্লোজিং বিআরটা দেওয়া আছে 60,000। তাহলে দেয়ারফর অ্যাভারেজ ডেটার্স ইকুয়াল টু 6,25,000 মাইনাস 60,000 ইকুয়াল টু রুপিস 5,65,000। এটাই ধরতে হবে, কারণ ওপেনিং ডেটারও নেই, ক্লোজিং ডেটার নেই। তাহলে আমি কি করবো? অ্যাভারেজ ডেটারটাকেই ওপেনিং ধরবো এবং ক্লোজিং ধরবো, ইকুয়াল ধরবো। আমাকে ক্লোজিং বিয়ারটা দেওয়া আছে, ওপেনিং বিয়ারটা নেই, তা আমি কি ধরবো? ওপেনিং আর ক্লোজিং বোথ সেম, নাহলে এটা তো সলভ করা যাবে না। দেখে নাও। আর অ্যাভারেজ ডেটার যদি ওপেনিং ক্লোজিং ইকুয়াল হয়, তাহলে ক্লোজিং ডেটার ইকুয়াল টু 5,65,000 और ক্লোজিং ডেটার ইকুয়াল টু 5,65,000। আচ্ছা, এবার হচ্ছে সি, দেখে নাও এটা। এবার আমরা ক্রেডিটার্সটা, ক্লোজিং ক্রেডিটার্স বার করবো। এখন ক্লোজিং ক্রেডিটার্সটা বার করতে গেলে ক্লোজিং ক্রেডিটার সাথে
কোন অ্যাকাউন্টটা রিলেটেড, ক্রেডিট পারচেস, তাহলে আমাকে পারচেসটা বার করতে হবে। টোটাল পারচেসটা বার করলে এবং অঙ্কের মধ্যে বলা নেই যে ক্রেডিট পারচেসের পার্সেন্টেজটা কত, তাহলে টোটাল পারচেসটাকে আমি ক্রেডিট পারচেস ধরবো, ঠিক আছে। এবার ক্রেডিট পারচেসটা বার করবো কি করে, প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বার করে নিই। সেটা ফর্মুলা কি, সেলস মাইনাস জিপি ইকুয়াল টু সেল কত 25 লাখ আর জিপি হচ্ছে 5 লাখ। তাহলে 20 লক্ষ টাকা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এবার কস্ট অফ গুডস সোল্ডের দুটো ফর্মুলা হয়, একটা সেলস মাইনাস জিবি, আরেকটা কি হয় ওপেনিং স্টক প্লাস পারচেজেস মাইনাস ক্লোজিং স্টক। এই তো ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। এবার কস্ট অফ গুডস সোল্ডটা আমি পেয়ে গেছি, 20 লাখ। ওপেনিং স্টকটা ওপেনিং স্টকই থাকবে আমি জানি না, প্লাস পারচেজ মাইনাস দেখো অঙ্কে বলে দিয়েছে ক্লোজিং স্টকটা ওপেনিং স্টক থেকে 20,000 টাকা বেশি। কি বলেছে, ওপেনিং স্টকটা এই ক্লোজিং স্টকটা ওপেনিং স্টকের থেকে 20,000 বেশি। তার মানে কি ক্লোজিং স্টক ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস 20,000 লিখতে পারি কিনা। আমাকে যদি বলে ক্লোজিং স্টক ওপেনিং এর থেকে 20,000 বেশি, তার মানে ক্লোজিং স্টক ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস 20,000 লেখা যেতেই পারে। তো এইটাই তো দাঁড়ায় অঙ্কে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী ওপেনিং স্টক প্লাস 20,000। এবার যদি আমি ব্র্যাকেটটা তুলি, তাহলে ওপেনিং স্টক প্লাস পারচেজেস মাইনাস ওপেনিং স্টক মাইনাস 20,000, এটাই তো দাঁড়ায়। তাহলে এখানে ওপেনিং স্টক আর এই ওপেনিং স্টকটা কেটে যাবে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে অর 20 লাখ ইকুয়াল টু পারচেজেস মাইনাস 20,000 or purchases equal to 20 লাখ প্লাস 20,000 ইকুয়াল টু রুপিস 20 লাখ 20,000। দেখে নাও দেখো বোঝা গেছে।
আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এটা পুরোটাই ক্রেডিট পারচেজ ধরে নিচ্ছি। এটা অ্যাজিউম করে নিচ্ছি পুরোটাই ক্রেডিট পারচেজ। তাহলে এবার ক্রেডিটার্স ভেলোসিটি ক্রেডিটার্স ভেলোসিটি কত বলেছে? ভেলোসিটি বলেছে 2 মাস। আচ্ছা, কি বলেছি? ভেলোসিটি যদি ক্রেডিটার্স ভেলোসিটি যদি টাইমসে থাকে তাহলে ওটা ক্রেডিটার্স টার্নওভার, আর যখন মান্থে কিংবা ডেজে কিংবা উইকে আছে তখন সেটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে ফর্মুলাটা কি হবে তখন? অ্যাভারেজ পেয়েবলস divided by net credit purchase into 12 equal to 2। তাই তো? অ্যাভারেজ পেয়েবল মানে কি? ট্রেড ক্রেডিটার্স আছে আর বিলস পেয়েবল আছে, ডিভাইডেড বাই নেট ক্রেডিট পারচেজ ইন্টু 12 ইকুয়াল টু 2। এটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে এবার অ্যাভারেজ পেয়েবলস নেট ক্রেডিট পারচেজ বেরিয়েছে 20,20,000 ইন্টু 12 ইকুয়াল টু 2, और एवरेज पेएबल इक्वल टू 2 बाई 12 इंटू 20,20,000। তাহলে কত হয়? 3,36,667। দেখে নাও, অ্যাভারেজ পেয়েবল 3,36,667। তাহলে এখানে এভারেজ ওপেনিং ক্রেডিটার্সও নেই, ক্লোজিং ক্রেডিটার্সও নেই। তাহলে আমি কি ধরবো? যে ওপেনিং আর ক্লোজিং ক্রেডিটার্স সেম। এখানে ওপেনিং বিলস পেয়েবল দেওয়া নেই, শুধু ক্লোজিংটা দেওয়া আছে। ধরে নেব ওপেনিং আর ক্লোজিং সেম, তাহলে অ্যাভারেজ যেটা সেটাই ওপেনিং সেটাই ক্লোজিং। তাহলে টোটাল অ্যাভারেজ রিসিভেবল আছে 3,36,667, তার থেকে ক্লোজিং বিপি যেটা সেটাকে অ্যাভারেজ বিপি ধরে নিয়ে বাদ দিলাম, বাদ দিলে 3 লাখ টাকা বেরোলো অ্যাভারেজ ক্রেডিটার্স। তার মানে এটাই হচ্ছে ক্লোজিং ক্রেডিটার্স। ঠিক আছে, এটাকেই ক্লোজিং ক্রেডিটার্স হিসাবে ধরে নেওয়া হলো। দেখে নাও,
হয়ে গেছে। যেগুলি আমি মুখে বললাম সেগুলি সব কিন্তু তোদের সলিউশন যে পাঠিয়েছি সেখানে লিখে দেওয়া আছে, ভালো করে দেখে নিন। স্টক ভেলোসিটি দেওয়া আছে 6 মান্থস, ঠিক আছে। তো স্টক ভেলোসিটি যখন টাইমসে থাকবে সেটা স্টক টার্নওভার, আর যখন মান্থে কিংবা ডেজে কিংবা উইকে থাকবে সেটা হচ্ছে অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে। দেখ খেয়াল করে দেখ, 6 মান্থস একটা স্টক কেনার পরে যদি সেটা 6 মাস থাকে, তার মানে বছরের টার্নওভার কত? বছর তো 12 মাসে, 12 মাসকে 6 দিয়ে ভাগ কর, দেখবি 2, স্টক টার্নওভার হচ্ছে 2 টাইমস, ঠিক আছে, এটা মনে রাখ। তাহলে স্টক হোল্ডিং পিরিয়ডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্টক ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ইন্টু 12 ইকুয়াল টু 6। অ্যাভারেজ স্টক আমরা কি স্টক টার্নওভারে কি করি? কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক করি, আর যখন স্টক হোল্ডিং পিরিয়ড হবে তখন ঠিক উল্টো হবে, অ্যাভারেজ স্টক ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ইন্টু মান্থে থাকলে 12, ডেজে থাকলে 365, উইকে থাকলে 52 ইকুয়াল টু 6। और एवरेज स्टक डिवाइडेड बाय क्या कस्ट ऑफ गुड्स सोल्ड आगे আমরা বার করেছি 20 লক্ষ টাকা, इक्वल टू 6, और एवरेज स्टक 6/12 इंटू 20 लाख, তাহলে রুপিস 10 লাখ এভারেজ স্টক, দেখে নাও।
দেখো ওখানে অ্যাভারেজ স্টকটা বেরিয়েছে 10 লাখ, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এবার অ্যাভারেজ স্টকের ফর্মুলা কি? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। এবার অ্যাভারেজ স্টকের জায়গায় 10 লাখ বসালাম ইকুয়াল টু ওপেনিং স্টক। আর এর আগে আমরা করেছি ক্লোজিং স্টকটা বলেছি ওপেনিং স্টক থেকে 20,000 বেশি, তাহলে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টকের জায়গায় কি লিখতে পারি? ওপেনিং স্টক প্লাস 20,000 লিখলাম, টোটালটা ডিভাইডেড বাই 2। এবার 2টা ক্রস মাল্টিপ্লিকেশন করে 10 লাখের সাথে গুণ হবে ইকুয়াল টু দুটো ওপেনিং স্টক যোগ করলে 2 ওপেনিং স্টক প্লাস 20,000। এবার 20,000 বাদিকে গিয়ে 20 লাখ থেকে মাইনাস হলো ইকুয়াল টু 2 ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক ইকুয়াল টু 19,80,000 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুপিস 9,90,000। তাহলে ক্লোজিং স্টক কত হবে? ওপেনিং স্টক যা আছে তার সাথে 20,000 টাকা যোগ করে দাও। তাহলে 10 লাখ 10,000। দেখে নাও অঙ্কটা। বোঝা গেছে অঙ্কটা? একটু কঠিন অঙ্ক আছে এটা, এবং এরম টাইপের অঙ্ক দেখবি কোশ্চেন পেপারে দেখবি বেশ 3-4 বার এটা পরীক্ষায় এসছে, 3টে এবং 4টে ইয়ারে এসছে এরম টাইপের অঙ্ক। এই জন্য ভালো করে অঙ্কটাকে একটুখানি বুঝতে হবে, ঠিক আছে? কোন ইনফরমেশনটা দিয়ে কোনটাকে বার করা যায়। এখন আমি আরেকবার বলে দিচ্ছি, ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ। ভেলোসিটি যখন টাইমসে থাকবে তখন ওটা টার্ন ওভার, কিন্তু যখন ওটা মাস কিংবা দিন কিংবা উইকে থাকবে তখন ওটা পিরিয়ড। যেরকম স্টক ভেলোসিটি যখন মান্থে আছে তার মানে এটা হচ্ছে স্টক হোল্ডিং পিরিয়ড, অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড। ডেটাস ভেলোসিটি যখন মান্থে আছে তখন হচ্ছে এটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। ক্রেডিটার্স ভেলোসিটি যখন মান্থে আছে তখন হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। ক্রেডিটার্সকে আমরা পেমেন্ট করি, ডেটার্সের থেকে আমরা কালেকশন করি, ঠিক আছে? এই 3টে জিনিস মাথায় রাখবে। তাহলে এই পর্যন্ত থাক আজকে।